বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জাহিদ খন্দকার ওয়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য ওয়ান একাডেমির পক্ষ থেকে আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং সেই টপিকটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো চলো স্লাইডে দেখে নিই। আমরা আলোচনা করব শব্দের অপপ্রয়োগজনিত ভুল। অপপ্রয়োগ কিন্তু শুধুমাত্র শব্দেরই হয় না, বাক্যেরও হয়। আমরা সেই বাক্যের থেকে শিখব প্রবাদজনিত ভুল। আরেক ধরনের বিশেষ ভুল আছে, সেই ভুলগুলো হচ্ছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ নামটি একটু দুর্বোধ্য, তবে ভুলগুলো কিন্তু দুর্বোধ্য নয়। এই ক্লাসের পরে খুবই সহজে তোমরা সেই ভুলগুলো চিহ্নিত করতে পারবে। এ বাদেও আমরা দেখব বোর্ড প্রশ্ন। আমাদের এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে যে ধরনের প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো আমরা দেখব যে কোন ধরনের ভুল আমাদেরকে দেওয়া হয়, যেগুলো আমাদেরকে শুদ্ধ করতে হয়। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটি বোর্ড প্রশ্ন। সেই বোর্ড প্রশ্নটি কত সালের? বোর্ড প্রশ্নটি হচ্ছে বরিশাল বোর্ড 2019 সালের একটি প্রশ্ন। তোমাদের পরীক্ষায় 8টি ভুল দেওয়া থাকবে, বলবে যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখো। পয়েন্ট আকারে দেওয়া থাকবে 1 2 3 4 করে 8টি বাক্য দেওয়া থাকবে। এ বাদেও আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি, এ বাদেও তোমাদের প্যাসেজ আকারে ভুল থাকতে পারে। ধরো এই বাক্যগুলোই একটি ঘটনা আকারে সাজিয়ে প্যাসেজ আকারে দিয়ে রাখবে। দুই ধরনের ভুলই তোমাদের থাকতে পারে, যে কোনো একটি আনসার করলেই হবে। হয়তো তুমি 1 থেকে 8 পর্যন্ত যে বাক্যগুলো দেওয়া থাকবে সেখান থেকে 5টি শুদ্ধ করবে, অথবা তুমি যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে 5টি ভুল খুঁজে বের করবে। তবে তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা অবশ্যই বাক্য আনসার করতে পারো, কারণ প্যাসেজে ভুলগুলো আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যায়। তাহলে চলো আমরা যাই আমাদের পড়াশোনায়। এই বোর্ড প্রশ্নটি আমি ক্লাসের একদম শেষে সমাধান করব। কেন শেষে সমাধান করব? কারণ এর আগে টপিকটি বিস্তারিতভাবে আলোচনা করে নিই। এটি ছিল বোর্ড প্রশ্নের বাকি অংশ। প্রথম স্লাইডে ছিল 4টি আর দ্বিতীয় স্লাইডে হচ্ছে 4টি, এই 8টি ছিল। এইবার আমরা আসি যে বোর্ড প্রশ্ন 2016 থেকে 23, বিশাল একটা সময়। এই বিশাল সময়ে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় যেই ধরনের প্রচলিত শব্দ, যে শব্দগুলো আমরা হরহামেশা ব্যবহার করে থাকি কিন্তু ভুল, এই ধরনের যেই ভুলগুলো সংশোধন করার জন্য এসেছিল, সেই ভুলগুলো আমি খুবই সিলেক্টিভ ওয়েতে বাছাই করে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য। সুতরাং মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই তোমরা ক্লাসটি করার সাথে সাথে ক্লাস নোট করবে, ঠিক আছে? আমাদের প্রথম ভুলটি হচ্ছে প্রথম শব্দ অশ্রুজল। অশ্রুজল, আমরা সাধারণত কেউ যদি কান্নায় ভেঙে পড়ে তখন আমরা কি বলি? যে লোকটি অশ্রুজলে ভেসে গেল, অশ্রুজলে ভেঙে পড়লো, এই ধরনের কথা বলে থাকি না? কিন্তু তোমরা জেনে রাখো অশ্রুজল কথাটি আসলে ভুল। কেন ভুল ভাইয়া? কারণটা হচ্ছে এই যে অশ্রু শব্দের অর্থ হচ্ছে চোখের জল। অশ্রু শব্দের অর্থ কি? চোখের জল। তাহলে যদি আমরা অশ্রু জল লিখি, কথাটা কি হয়ে যাচ্ছে? চোখের জল জল। খুবই হাস্যকর শোনাচ্ছে, তাই না? তাহলে কথাটি ভুল, অশ্রুজল কথাটি ভুল। তাহলে যে ভাইয়া অশ্রুজল কথাটি তো ভুল, তাহলে শুদ্ধটা কি? আমরা লিখবোটা কি? আমরা বলবোটা কি? আমরা বলবো অশ্রুতে। আমরা বলবো অশ্রুতে। ধরো লোকটি অশ্রুতে ভেসে গেল, মানে চোখের জলে ভেসে গেল। খুবই সহজ না? এবার চলো আমরা দ্বিতীয় শব্দটি দেখি। আমাদের দ্বিতীয় শব্দটি হচ্ছে উপরুক্ত। এই কথাটা আমরা জানি, শতকরা 90 ভাগ, তোমাদের মধ্যে শতকরা 90 ভাগই সৃজনশীল প্রশ্নের শেষে লিখো যে উপরুক্ত আলোচনার শেষে আমরা এই কথা বলতে পারি। কিন্তু এই উপরুক্ত কথাটি ভুল। এটি বহুল প্রচলিত, বিভিন্ন গাইড বইও দেখে থাকবে আছে, কিন্তু কথাটি ভুল। কথাটি ব্যাকরণের নিয়ম অনুযায়ী এই কথাটি হবে, মানে সংস্কৃত ব্যাকরণের যে সন্ধির নিয়ম, সেই সন্ধির নিয়ম অনুযায়ী এই কথাটি হবে উপরযুক্ত। কি হবে? উপরযুক্ত।
কিংবা উপযুক্ত না লিখলে তোমরা আরেকটি কথা ব্যবহার করতে পারো, সেটি হচ্ছে উপরিউক্ত। কি কথাটি? বলে আজকের পরে আমরা আর কোনোদিন উপরুক্ত কথাটি লিখব না, আমরা হয় লিখব উপরযুক্ত কিংবা লিখব উপরিউক্ত, তাই না? ফাইন। এবার আসো আমরা পরবর্তী শব্দে চলে যাই। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আয়ত্তাধীন। আয়ত্তাধীন কথাটি আমরা কখন ব্যবহার করি? আমরা ব্যবহার করে থাকি যখন কেউ আমাদের অধীনে থাকে, কেউ আমাদের বশীভূত থাকে, তখন আমরা ব্যবহার করি আয়ত্তাধীন। কিন্তু বহুল প্রচলিত হলেও দুঃখজনকভাবে এই কথাটিও ভুল, আয়ত্তাধীন হবে না। আয়ত্তাধীন এটির যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয়? আয়ত্ত প্লাস অধীন। আয়ত্ত মানেই তো হচ্ছে আমার অধীন, তাহলে আবার দ্বিতীয়বার অধীন বলার কোনো দরকার আছে? দরকার নেই। যদি দ্বিতীয়বার বলি তাহলে কি বহুত্বজনিত একটা ভুল হয়ে গেল না? তাহলে আমরা কি লিখবো? হয় শুধু আয়ত্ত লিখবো কিংবা লিখবো কি অধীন। তাহলে আমরা আয়ত্তাধীন লিখবো না, হয় শুধু আয়ত্ত লিখবো কিংবা লিখবো অধীন। আরও কিছু শব্দ দেখছি, শব্দের অপপ্রয়োগজনিত ভুলের আরও কিছু শব্দ। আশ্চর্য। আশ্চর্য কথাটি আমরা কখন ব্যবহার করি? যে সেই বিষয়টি জানতে পেরে খুবই আশ্চর্য হয়ে গেল, তাই না? কিন্তু এই যে আশ্চর্য, আশ্চর্য একটি ভুল। আমরা জানি আশ্চর্য যে ভুল, এই কথাটি জেনেও তুমি আশ্চর্য হয়ে গেছো। এই যে আশ্চর্য বলেছি, আশ্চর্য কথাটাই ভুল। আশ্চর্য হবে না, কথাটি হবে আশ্চর্যান্বিত। তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা বলবো যে সে এটি জানতে পেরে খুবই আশ্চর্যান্বিত হলো। কি হলো? আশ্চর্যান্বিত। আশ্চর্যান্বিত। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, এই প্রত্যেকটি শব্দই কিন্তু কোনো না কোনো বোর্ডে এসেছে। তো তোমাদের জন্য এই শব্দগুলো কিন্তু কোনো ফেলনা নয় যে শুধু দেখলাম মনে রাখলাম না, তাহলে কিন্তু হবে না। ভালোভাবে মুখস্থ করতে হবে কথাগুলো। মুখস্থর কিছু নাই আসলে, এগুলো তোমরা একটু বুঝতে পারলেই পরীক্ষায় আনসার করতে পারবা। তাহলে আমরা আশ্চর্য লিখবো না, সবসময় কি লিখবো? আশ্চর্যান্বিত। অবাক হওয়া অর্থে লিখবো আশ্চর্যান্বিত। তারপরে ইদানিং কাল, এই কথাটা তো আমরা হরহামেশাই ব্যবহার করি। ইদানিং কাল মানে ইদানিং কালে অবস্থা ভালো যাচ্ছে না, ইদানিং কালে অনেক টেনশন, এই ধরনের কথা বলে থাকি না? কিন্তু ইদানিং যে শব্দটা, এই ইদানিং শব্দটার মধ্যেই হচ্ছে কিন্তু কাল আছে। ইদানিং মানেই হচ্ছে বর্তমান কাল। ইদানিং মানেই হচ্ছে বর্তমান কাল। তাহলে ইদানিং কাল লিখলে কি হয়ে যাচ্ছে? বর্তমান কাল। কাল 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 কোনো কথা হলো? কলকল ধ্বনির মতো কর্কশ হয়ে গেল না? তাহলে ইদানিং কাল আমরা লিখবো না, আমরা লিখবো শুধু ইদানিং অথবা বর্তমান কাল, বর্তমান কালে। ঠিক আছে? আকণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ পর্যন্ত আমরা কথাটা বুঝাই যে গলা পর্যন্ত কোনো কিছু উঠে গেলে বলি যে আকণ্ঠ পর্যন্ত, কিন্তু এই কথাটিও ভুল, আকণ্ঠ পর্যন্ত হবে না। আকণ্ঠ মানেই হচ্ছে গলা পর্যন্ত। তো এটা শেষে কি আবার পর্যন্ত লেখার কোনো দরকার আছে? নাই কিন্তু, তাই না? তাহলে আমরা শুধু লিখব কি? আকণ্ঠ অথবা কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ অথবা কণ্ঠ পর্যন্ত, শুধু এইটুকু অংশ। এবার আসি আমাদের খুবই প্রচলিত এবং আমাদের সমাজের একটি সমস্যা জর্জরিত বিষয়, সেটি হচ্ছে গরুর দুধ। মানে হচ্ছে খাঁটি গরুর দুধ, ভেজাল গরুর দুধ। তো এই ক্ষেত্রে এই যে শব্দটা আমরা বলি খাঁটি গরুর দুধ, আচ্ছা তোমরাই বলো তো, গরু কি খাঁটি বা ভেজাল হই? মানে গরু কি ডুপ্লিকেট গরু হই? ডুপ্লিকেট গরু তো হয় না। তাহলে আমরা যে বলছি খাঁটি গরু, ভেজাল গরু, কথাটা ভুল না? হ্যাঁ, রাইট, কথাটা ভুল। আমরা খাঁটি গরুর দুধ বলবো না, আমরা বলবো গরুর খাঁটি দুধ। কি? গরুর খাঁটি দুধ। গরুর খাঁটি, অর্থাৎ দুধের আগে আমরা চিহ্নিত করব এটা কি খাঁটি নাকি ভেজাল। এটা হচ্ছে আমরা দুধের আগে এই জিনিসটা চিহ্নিত করব। আশা করি বুঝতে পেরেছো। কত সহজ না? আমরা এই শব্দগুলো সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো ভুল। আজকে থেকে তোমার সামনে যখন কেউ কথাগুলো বলবে তখন তুমি এই ভুলগুলো শুধরে দিবে। জন্মবার্ষিকী, কে আমার 25তম জন্মবার্ষিকী, আমরা বলে থাকি না এইভাবে, কিন্তু জন্মবার্ষিকী কথাটা ভুল। জন্মবার্ষিক, আমরা যখন বলবো জন্মবার্ষিক, তার মধ্যেই হচ্ছে তোমার এই বোঝানো হয়ে যাবে যে আমরা কততম জন্মদিনের কথা বলতে চাচ্ছি। এখানে দীর্ঘ ই ব্যবহার করে স্ত্রী প্রত্যয় করার কোনো প্রয়োজন নেই। আরেকটি ভুল যেটা আমরা সবসময় করে থাকি, আমি শিওর শতকরা 99%, আবারও বলছি 99% শিক্ষার্থী তাদের ছাত্র জীবনে এই ভুলটি করে এসেছে। সেই ভুলটি কি? আমরা লিখি না যে অত্র বিদ্যালয়ে, অত্র কলেজে, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে প্রধান শিক্ষকের বরাবর আমরা এতদিন অ্যাপ্লিকেশন লিখে এসেছি না যে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। এই অত্র কথাটি ভুল। কেন ভুল ভাইয়া?
অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে। অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে। আমরা এটি ব্যবহার করি কি অর্থে? যে এই বিদ্যালয়ের, কিন্তু এই তো না। অত্র শব্দের অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা যদি লিখি অত্র বিদ্যালয়ে, কি হয়ে যাচ্ছে? এই বিদ্যালয়ে। তাহলে কথাটি ভুল, আমরা অত্র ব্যবহার করব না। তেমনিভাবে অত্র যেমন ভুল, তেমনিভাবে যত্র মানে হচ্ছে যেখানে। যত্র মানে মানে সেখানে। অত্র তো বলেছি এখানে, অত্র কি? এখানে। তাহলে অত্র, তত্র এবং যত্র এই তিনটার অর্থ মাথায় রেখে আমরা বসাবো। যদি কোনো বাক্যে বসাতে হয়, তিনটার অর্থ আমরা মাথায় রেখে বসাবো, তাহলেই কেবল শুদ্ধ প্রয়োগ সম্ভব। অত্র এখানে, তত্র সেখানে, যত্র যেখানে। খুবই সহজ। কেবলমাত্র, তাই না? মাত্র পড়াশোনা শেষ করে উঠলাম, কেবলমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, তাই না? কিন্তু এই কেবলমাত্র কথাটি ভুল। কথাটি দ্বারা বোঝাই একটি জিনিস, মাত্র কথাটি দ্বারা বোঝাই একটি জিনিস। তাহলে দুইবারই যদি আমি বলি একটি জিনিস, একটি জিনিস, এটা আবার কি হলো? এটা কি কোনো হলো? না, হয় না এটি। তাহলে আমরা আজকের পর থেকে হয় কেবল ব্যবহার করব, নয়তো মাত্র ব্যবহার করব। ঠিক আছে? ফলশ্রুতি। ফলশ্রুতি, কাজ করলাম, আমি অনেক পড়াশোনা করলাম এবং বললাম পড়াশোনার ফলশ্রুতিতে আমি ভালো রেজাল্ট করেছি। কথাটা শুনতে শ্রুতি মধুর, কিন্তু আসলে কিন্তু কথাটি ভুল। কেন ভুল? কারণ ফলশ্রুতি, এখানে আমাদেরকে একটু পুরাণের কথা টানতে হবে। পুরাণ কি? যে ঐতিহ্য, আমাদের ভারতীয় পুরাণও টানতে পারে, গ্রিক পুরাণ বা বিভিন্ন দেশের যে ঐতিহ্য, এগুলি হচ্ছে পুরাণ। তো পুরাণ অনুযায়ী ফলশ্রুতি হচ্ছে যখন পাপের ফলে কিংবা পুণ্যের ফলে আমরা যে ফলাফলটা পাই, সেই ফলাফলের কথা শ্রবণ করাই হচ্ছে কি? ফলশ্রুতি। আমরা শুনি না যে জান্নাতের কথা, জাহান্নামের কথা, পাপ করলে এই হবে, পুণ্য করলে এই হবে, এই যে কথাগুলো শুনি, সেই ক্ষেত্রে কেবল ফলশ্রুতি ব্যবহার করতে পারবো। মানে কারণ হিসাবে ফলশ্রুতি আমরা আজকের পর থেকে ব্যবহার করব না। ফলশ্রুতি এই যে পাপ পুণ্যের ফলাফল হিসেবে যে আমরা যে শুনে থাকি, শ্রুতি, শ্রুতি মানে তো শোনা, যে ফলাফল শোনা, সেটাই হচ্ছে ফলশ্রুতি। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? এতক্ষণ আমরা দেখলাম শব্দের অপপ্রয়োগজনিত ভুল। এবার দেখব খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে গুরু চণ্ডালী সংক্রান্ত দোষ। গুরু চণ্ডালী শব্দটা একটু অনেকের কাছে কঠিন লাগতে পারে, যে গুরু চণ্ডালী, এটা আবার কি রে বাবা? গুরু মানে তো জানি শিক্ষক, তাই না? আর চণ্ডাল হচ্ছে যারা নিচু শ্রেণীর, তাদেরকে চণ্ডাল বলা হয়। তো শব্দটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? যে গুরু এবং চণ্ডাল দুইজনকে একসাথে করে ফেলেছি না আমরা? গুরু তো উঁচু স্থানে আর চণ্ডাল হচ্ছে নিচু স্থানে। দুইজনকে যদি একসাথে করে ফেলি, বিষয়টা ব্যাখ্যাপ্পা হয়ে যায় না? তেমনি বাংলা ব্যাকরণে কিছু কিছু শব্দ আছে তৎসম শব্দ। আমরা জানি তৎসম বা সংস্কৃত ভাষা হচ্ছে অভিজাতদের ভাষা। সেই অভিজাতদের ভাষার সাথে যদি দেশি ভাষা বা অতৎসম যে কোনো ভাষা মিলিয়ে একটি শব্দ তৈরি করি, আবারও বলছি, তৎসম শব্দ, তৎসম মানে অভিজাত যে ভাষা, সেই ভাষার সাথে যদি আমরা অতৎসম বলতে কি? মানে তৎসম বাদে বাকি সব, দেশি শব্দ হতে পারে, তদ্ভব হতে পারে, বিদেশি শব্দ হতে পারে, সেইগুলো মিলিয়ে যদি কোনো শব্দ আমরা সমাজবদ্ধ করি, তাহলে সেটা হবে গুরু চণ্ডালী দোষ। মানে উঁচু এবং নিচুর মিশ্রণে এটা ভুল হবে। তাহলে কি? উদাহরণগুলো আমরা দেখি। আমি 3টি দিয়েছি গুরু চণ্ডালী দোষ। তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত মজার বিষয় কি জানো? গুরু চণ্ডালী দোষ এই 3টি শব্দের বাইরে কখনোই আসা সম্ভব না। 2016 থেকে 23 সাল বোর্ড পর্যন্ত এই 3টি শব্দের বাইরে গুরু চণ্ডালী দোষ সংক্রান্ত কখনোই অন্য কোনো প্রশ্ন আসেনি। তাহলে এই 3টি যদি তুমি শিখে নাও, এখানে কিন্তু তোমার 1 নাম্বার কমন পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। গরুর শকট। গরুর শকট। শকট কথাটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ। শকট মানে হচ্ছে বাংলায় যেটা হচ্ছে গাড়ি। শকট মানে গাড়ি, অর্থাৎ গরুর গাড়ি। তো দেখো, শকট হচ্ছে সংস্কৃত তৎসম শব্দ, আর গরু হচ্ছে দেশি শব্দ। গরু কি? গরু হচ্ছে দেশি শব্দ। তাহলে দেশি আর সংস্কৃত মিলে তাহলে কি হয়ে যাচ্ছে? গুরু চণ্ডালী দোষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেশির সাথে দেশি রাখবো, গরুর সাথে তাহলে শকটের দেশি শব্দ ব্যবহার করব। কি ব্যবহার করব? গাড়ি। তাহলে সঠিকটা কি হবে? গরুর গাড়ি। তেমনি ভাবে মরা দাহ। মরা দাহ, আমাদের দাহ হচ্ছে তৎসম শব্দ, মরা হচ্ছে অতৎসম শব্দ। তাহলে আমরা এই অতৎসম মরার সাথে একটা অতৎসম শব্দই রাখবো, সংস্কৃত রাখবো না। অতৎসম শব্দ মরার সাথে কি হতে পারে? দাহ মানে হচ্ছে পুরানো। দাহ মানে পুরানো। মরা দাহ মানে কোনো মৃত ব্যক্তিকে পুরানো, যেটা আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বীর যারা, তারা হচ্ছে মৃত ব্যক্তিদেরকে আগুনে পুড়িয়ে থাকে, এটাই হচ্ছে মরা দাহ। তাহলে এই মরা দাহটাকে আমরা কি লিখবো? মরা পুরা। তাহলে খুবই সহজ না? আশা করি তোমাদের কাছে খুবই সহজবোধ্য হচ্ছে বিষয়টি। শব্দের সাথে অতৎসম শব্দ হলেই সেটি হয়ে যাবে গুরু চণ্ডালী দোষ। আমরা হয় 2টা তৎসম লিখবো,
অথবা দুইটাই অতৎসম লিখব, মানে সমাসবদ্ধ শব্দে। তেমনি শব পুরা, শব হচ্ছে তৎসম শব্দ, পুরা হচ্ছে আবার অতৎসম শব্দ। তাহলে আমরা শব যেহেতু তৎসম, আমরা আরেকটা তৎসম বসাই পুরার বদলে, পুরার তৎসম হচ্ছে দাহ। তাহলে আমরা কি লিখব? শব দাহ। আশা করি বোঝাতে পেরেছি। বিষয় কঠিন কোনো কিছু নেই, দুর্বোধ্য কোনো কিছু নেই। কারো কারো কাছে যদি এটি কঠিন লাগে, গুরুচণ্ডালী দোষের ক্ষেত্রে আমি বলবো এই তিনটি শিখে নাও না, সঠিকটা কোনটি শিখে নাও, তোমার এখানে 1 নম্বর কমন পাচ্ছ। এবার আসি আমরা প্রবাদজনিত ভুল। আমরা কি কি শিখলাম? শব্দের প্রয়োগজনিত ভুল, গুরুচণ্ডালী দোষ। এবার আসি প্রবাদ, প্রবাদ বাক্যজনিত ভুলগুলো। 10 চক্রে ঈশ্বরভূত, এটি একটি ভুল প্রবাদ। সঠিক প্রবাদটি কি হবে? সঠিক প্রবাদটি হচ্ছে 10 চক্রে ভগবান ভূত। 10 চক্রে কি ভূত? ভগবান ভূত, ভগবান ভূত। এখন তুমি বলতে পারো ভাইয়া ভগবান যে কথা, ঈশ্বর তো একই কথা, তাহলে ভুল কিভাবে? হ্যাঁ ভুল, কারণ প্রবাদের ক্ষেত্রে কোনো শব্দ আমরা পরিবর্তন করতে পারবো না। এগুলো বহুকাল ধরে প্রচলিত, 1000 বছর ধরে প্রচলিত। যেই প্রবাদটা যেরকমভাবে প্রচলিত হয়ে এসেছে আমাদেরকে সেরকমভাবেই লিখতে হবে। তাহলে এটা কি 10 চক্রে ভগবান ভূত, ঈশ্বর ভূত না। বুনু কচু বাঘা তেঁতুল, এটি হচ্ছে কচু না, এটি হচ্ছে বুনু উল। শব্দটা কি? বুনু উল, ভাগা তেঁতুল। 1 পৌষে শীত যায় না, এটি সবাই জানি, আশা করি 90 ভাগে এটি জানার কথা। এর কথাটি হচ্ছে 1 মাঘে শীত যায় না। পৌষ কি? পৌষ তো বাংলা মাস, তাই না? আরেকটি বাংলা মাস হচ্ছে মাঘ। কথাটি হবে 1 মাঘে শীত যায় না, মানে যখন আমাদের খারাপ সময় আসে কেউ তখনই আবার আমাদের সাথে খারাপ করে, তখন আমরা এই প্রবাদটি ব্যবহার করতে পারি, 1 মাঘে শীত যায় না, অর্থাৎ আমারও কিন্তু ভালো দিন আসবে। প্রবাদজনিত আরও কিছু ভুল দেখি। আমি কিন্তু বারবার বলছি এগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, তোমাদের বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, একটাও কোনো ফেল না নেই। প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে। 5-এ 5 পেতে চাও, অবশ্যই তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। যার লাঠি তার ঘাটি, এইটার মধ্যে ভুলটা কি? ভুলটা হচ্ছে ভাইয়া যার লাঠি তার ঘাটি না, তার হচ্ছে মাটি, তার মাটি। মানে আগে কিন্তু এই জিনিসগুলো খুবই হতো যে যারা জমিদার তাদের লাঠিয়াল বাহিনী থাকতো, তো যার হাতে লাঠি আছে, অস্ত্র আছে, সেই জমি দখল করতে পারতো, মানে মাটি দখল করতে পারতো। তো এটাই বোঝাচ্ছে যার লাঠি তার মাটি। তো ভাতে নুন জুটে না, ঠান্ডা ভাতে ঘি না। কথাটি ঠান্ডা ভাতে কি না, কথাটি হবে পান্তা ভাতে কি। কিসে কি? পান্তা ভাতে কি? পান্তা, পান্তা ভাত তো সবাই জানি আমরা, পহেলা বৈশাখে আমরা পান্তা ভাত দিয়ে ইলিশ খেয়ে থাকি না, সেই পান্তা ভাত। পান্তা ভাতে ঘি। ভাত ছড়ালে শালিকের অভাব হয় না। কিসের অভাব হয় না? শালিকের বলেছে, কিন্তু আসলে শালিকের না। কথাটি হবে কাকের অভাব হয় না। তুমি উঠানের মধ্যে ভাত ছড়াও, দেখবো যে অনেক কাক এসেছে। এই প্রবাদটি যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না, অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবনে দেখে থাকবে যখন তুমি মানুষকে দিতে থাকবে কোনো কিছু, অনেক টাকা পয়সা দিবে বা অনেক সুযোগ সুবিধা দিবে, দেখবে তোমার আশেপাশে মানুষের অভাব হবে না। এটি হচ্ছে এই প্রবাদটি, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এবার আমরা চলে যাব আমাদের সেই বোর্ড প্রশ্নে। এই যে ক্লাসের শুরুতে বলেছিলাম না একটি বোর্ড প্রশ্ন আমরা সলভ করব, সেই বোর্ড প্রশ্নে আমরা চলে যাই। এতক্ষণ তো আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ কোন ধরনের আসতে পারে, কি কি আসতে পারে। হয় শব্দের ভুল থাকতে পারে, হয় বানানের ভুল থাকতে পারে, অথবা গুরুচণ্ডালী দুঃসংক্রান্ত ভুল থাকতে পারে, কিংবা আর প্রবাদজনিত ভুল থাকতে পারে, তাই না? এই 4 ধরনের ভুলের কথা বললাম। তো এই 4 ধরনের ভুলের আলোকে আমরা একটি বোর্ড প্রশ্ন সলভ করি। বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নটি কবে? বরিশাল বোর্ড 2019-এর একটি প্রশ্ন। প্রশ্নটি কি বলেছে? বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। কথাটি কি সঠিক? না, সঠিক না। কথাটি হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল। উন্নতশীল কখনো হয় না, উন্নত হয় কিন্তু উন্নতশীল হয় না। তাহলে কথাটি কি হবে? বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এটা আসলে বিশেষণের প্রয়োগজনিত ভুল বসেছে। দেশ হচ্ছে একটি বিশেষ্য, তার আগে কি বসবে? বিশেষণ বসবে, আর সেই সঠিক বিশেষণটা হচ্ছে উন্নয়নশীল। 1 পৌষে শীত যায় না। তোমরা যারা ক্লাসটি এতক্ষণ মনোযোগ দিয়ে করেছো তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো এটা কি হবে, কারণ আমি আর আগেই বলেছি 1 পৌষে না, কথাটি হবে 1 মাঘে শীত যায় না। বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর। দেখো এই বাক্যে ভুলটি কোথায়? ডিপার্টমেন্টাল স্টোর তো ঠিক আছে, হতেই পারে, থাকতে পারে,
কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর কি বন্দরে থাকে? না, বন্দরে থাকে না, বাজারে থাকে। তাহলে এখানে আমরা কি লিখব? বাজারে। কথাটা কি হবে? বাজারে। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। কি হবে? বাজারে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। এই ভুলটি আমি আগেও বলেছি, যখন আমরা শব্দের অপপ্রয়োগজনিত ভুলের কথা পড়েছিলাম আমি বলেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে উপরোক্ত হবে না, কি হবে? কথাটি হবে উপরযুক্ত অথবা উপরিউক্ত। তাহলে দেখলে কত সহজ সহজ প্রশ্ন আসছে, অথচ এইগুলোই আমরা পারি না। এবার আমরা চলে যাই পরের চারটিতে। ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর। এটা কিন্তু খুবই সহজ একটি ভুল। লজ্জাস্কর কি কোনো কথা আছে? লজ্জাস্কর কিন্তু নয়, কথাটি হবে লজ্জাকর। ঘটনাটি কি? অত্যন্ত লজ্জাকর। মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। এখানে কিন্তু পুরো বাক্যটি সঠিক আছে, শুধুমাত্র একটু বানানে ভুল আছে, তাই না? অনেকে নিশ্চয়ই ধরতে পেরেছে বানানের ভুলটি কোথায়। সর্বশান্ত, তালব্যস্য দিয়ে লিখেছে শান্ত, কিন্তু এই শান্ত তালব্যস্য দিয়ে হবে না, এটি হবে দন্তস্ব ব, সর্বশান্ত, তাই না? কেবলমাত্র, এই ভুলটির কথা কিন্তু একটু আগেও বলেছি, শব্দের অপপ্রয়োগজনিত ভুলে। কেবলমাত্র হবে না, কেবল মানেই তো একটি জিনিস, মাত্র মানেও একটি জিনিস, তাহলে কি কেবলমাত্র হবে? আমরা দুইবার বুঝাচ্ছি একটি জিনিস একটি জিনিস, মানে শুধু লিখবো কি কেবল, অথবা লিখবো কি মাত্র, তাই না? ওকে। শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন। এখানে দেখো বচনজনিত একটি ভুল, মানে সিঙ্গুলার প্লুরাল পড়ি না আমরা ইংরেজিতে, এরকম একটি ভুল। অন্যান্য বিষয়সমূহের, প্রথমত কি বলেছে? অন্যান্য, আবার বলছি বিষয়সমূহের। অন্যান্য বললেই তো বোঝা যাচ্ছে বাকিগুলো সবগুলো এর মধ্যে ইনক্লুডেড আছে, তাই না? তাহলে কি অন্যান্য বিষয়সমূহের হবে না, কি হবে কথাটি? কথাটি হবে, এই কথাটি আমরা লিখব না, আমরা লিখব শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন, অথবা লিখতে পারি অন্যান্যটা বাদ দিয়ে আমরা লিখতে পারি শিক্ষক বিষয়সমূহের আলোচনা করলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এইটুকুই থাকুক। ওয়ান একাডেমির সাথেই থাকো, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।